আগস্ট 2018 গ্লোবাল জায়েন্ট জাপান টোবাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশে এমন একটা ডিল ফাইনাল করলো যা পুরো সাউথ এশিয়ার কর্পোরেট দাবা খেলাকে স্তব্ধ করে দেয়। তারা একটা বাংলাদেশি কোম্পানির একটা মাত্র ইউনিট কিনে নেয় $1.47 বিলিয়ন। টাকার অঙ্কে তখন সেটা ছিল 12,400 কোটি টাকারও বেশি, আর বর্তমান হিসাবে 18,000 কোটি টাকারও বেশি। আর এটা কোনো সিলিকন ভ্যালির টেক স্টার্টআপ ছিল না, এটা ছিল এমন একটা মানুষের হাতে গড়া কোম্পানি যার বিজনেস যাত্রা শুরু হয়েছিল 20 টাকারও কম মূলধন নিয়ে, কলকাতার শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে মাথার নিচে ইট দিয়ে ঘুমানো থেকে। তাও কোনো বড় বিজনেস ডিগ্রি, পলিটিক্যাল কানেকশন বা এক্সটার্নাল পাওয়ার ছাড়াই, সম্পূর্ণ নিজ যোগ্যতায় মাত্র 12 বছর বয়সেই। নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ? এটা কি নিছক কোনো ভাগ্যের খেলা, নাকি অবিশ্বাস্য সাকসেসের পিছনে এমন সব দাবার চালগুলো লুকিয়ে আছে যেগুলো আমাদের বইতে পড়ানোই হয়নি, অথবা ইউটিউবের সারফেস লেভেলের কেস স্টাডিগুলোতেও কখনো বলা হয়নি? তবে আজকের কেস স্টাডিটা আমরা ডিকোড করব সেই নীল নকশা, সেই সব বিজনেস স্ট্র্যাটেজি যেগুলো আকিজউদ্দিন তার বিজনেসে কাজে লাগিয়ে একজন সাধারণ হকার থেকে বাংলাদেশের সবচেয়ে বড় কংগ্লোমারেটগুলোর একটা তৈরি করেছিল। সো শুধু ইতিহাস বা গদবাদা কথাবার্তা না বলে উই উইল ডিকোড দ্য জিনিয়াস বিজনেস স্ট্র্যাটেজিজ অফ আকিজ গ্রুপ, যেগুলো থেকে আপনারাও কিছু শিখতে পারবেন এবং নিজের ছোট বড় যে কোনো বিজনেসে কাজেও লাগাতে পারবেন, অথবা কোনো বিজনেস করার ইচ্ছা থাকলে বাহানাবাজি বাদ দিয়ে বিজনেসটা শুরু করার সাহস অন্তত পাবেন। আর আপনাদের মধ্যে যে কোনো একজনকে আমি বিজনেস রিলেটেড ফেমাস একটা বুক গিফট করতে চাই আমার তরফ থেকে। আর বইটা আমি অবশ্যই তাকে গিফট করবো যে বিজনেস নিয়ে সত্যিকার অর্থেই সিরিয়াস, যার জীবনের টার্গেট আছে যে সে কখনো কখনো একটা বিজনেস করবেই। শুধু তাকে হেল্প করার জন্য, তাকে বিজনেস সম্পর্কে শেখানোর জন্য আমি ওই বুকটা গিফট করবো। আর এটা আমি বুঝবো কিভাবে যে সে বিজনেস নিয়ে আগ্রহী? এটা আমি বুঝবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যে কোনো একটা র্যান্ডম কমেন্ট করবে, ভালো খারাপ যা মন চায়। কারণ ওই কমেন্টগুলো থেকে আমি যে কোনো একটা কমেন্ট পিক করবো এবং যার কমেন্টটা পিক করবো তাকেই বইটা হোম ডেলিভারি দেওয়া হবে। তার কোনো রকম কোনো প্যারাই নেওয়া লাগবে না। So let's begin decoding. Chapter 1: The Beginning. গল্পের শুরুটা হয় 1929 সালে খুলনার ফুলতলায়, কিন্তু শেখ আকিজউদ্দিনের জীবনের গল্পের আসল শুরুটা হয় 1942-43 সালের মহাদুর্ভিক্ষের সময়। চারদিকে যখন অভাবের হাহাকার, তখন মাত্র 16 থেকে 18 টাকা পকেটে নিয়ে বাড়ি ছাড়লেন কিশোর আজিজ। গন্তব্য কলকাতা। চেনা মুখ বা থাকার জায়গা কোনোটাই তার ছিল না। শিয়ালদহ স্টেশনের নোংরা ফ্লোরে ছিল তার একমাত্র ঠিকানা। স্টেশনে সার্ভাইভেলের জন্য যা যা প্রয়োজন সবকিছুই তিনি করেছিলেন, কিন্তু তার ভেতরের অন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেটটা প্রথম স্পার্ক করে কলকাতার রামলোচন স্ট্রিটে। তিনি খেয়াল করলেন কিছু মানুষ নিলামে কম দামে ফল কিনে শহরের অন্য জায়গায় বেশি দামে বিক্রি করছে। এই কম দামে কিনে বেশি দামে বিক্রি করাটা তার চোখে ধরা পড়লো, আর তিনিও নেমে পড়লেন এই ব্যবসায় এবং এখান থেকে প্রাথমিক কিছু ক্যাপিটালও জোগাড় করেন তিনি। তারপর আবার একটা হোটেলে কাজ করার সুযোগ পান। তো সে সময় কলকাতার রাস্তায় 4 চাকার ঠেলা গাড়ির উপর পসরা সাজিয়ে বিক্রি করা বেশ জনপ্রিয় ছিল। ট্রেনটা ক্যাচ করে আকিজও শুরু করলেন অমন একটা ব্যবসা, আর নাম দিলেন নিলামওয়ালা 6 আনা। সিম্পল কনসেপ্ট, দোকানে যাই থাকুক দাম মাত্র 6 আনা। কিন্তু এখানেও ছিল একটা বিশাল বোটল নেই। কলকাতার ওই এলাকায় পণ্য বিক্রি করতে হলে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে হতো হিন্দিতে ছড়া কেটে কেটে, কিন্তু আকিজউদ্দিন তো হিন্দিই জানেন না। তাহলে কি ওই ব্যবসাটা এখানেই শেষ? না, তিনি এটা সলিউশনে একজন কর্মী নিয়োগ দিলেন যিনি হিন্দি পারে, এবং তারপর তার ব্যবসা বেশ ভালোভাবে চলতে থাকে। আর এখানে আসা আমাদের প্রথম লার্নিংটা। ধরুন আপনি একটা রেস্টুরেন্ট বা ফুড কার্ট দিতে চান, কিন্তু আপনি রান্না জানেন না, বাট পরিচালনার ব্যাপারে আপনার যথেষ্ট স্কিল আছে। এখন আকিজও তো হিন্দি জানতো না, কিন্তু তিনি এইটা বুঝেছিলেন যে একজন এন্টারপ্রেনারের কাজ সব স্কিল নিজে জানা নয়, বরং সঠিক স্কিল সঠিক জায়গা থেকে আউটসোর্স বা জোগাড় করাই তার কাজ। মনে রাখবেন, ল্যাক অফ রিসোর্সেস ইজ নট দ্য প্রবলেম, ল্যাক অফ রিসোর্সফুলনেস ইজ। দেখেন, আকিজ সাহেবের তো তার হয়ে কথা বলার জন্য লোক হায়ার করার সুযোগ ছিল, কিন্তু আপনার আমার রিয়েল লাইফে সব সময় সব সিচুয়েশনে কি অন্যদেরকে দিয়ে কথা বলানোর সুযোগটা থাকে? একটু জাস্ট লজিক্যালি ভাবুন। শুধু গুছিয়ে কথা বলতে না পারার কারণে কতগুলো ইন্টারভিউ, প্রেজেন্টেশন, ক্লায়েন্ট মিটিং বা পার্সোনাল লাইফে কত জায়গায় আপনি রিজেক্টেড হয়েছেন। মাথায় দারুণ সব আইডিয়া থাকলেও কমিউনিকেশন স্কিলের অভাবে সেটা সামনের জনকে বুঝাতে পারছেন না। সব জায়গাতেই শুধু এই একটা স্কিলের অভাবে নিজের যোগ্যতার থেকেও অনেক অনেক পিছিয়ে থাকেন আপনি। অথচ এই স্কিলটাই আপনার পুরো ক্যারিয়ার গ্রাফ বদলে দিতে পারে। কিন্তু এই স্কিলটা তার জন্মগতভাবে আসে না, এটা অ্যাকোয়ার করতে হয়। আর আমাকে যদি জিজ্ঞেস করেন এটা ভালোভাবে শেখার ওয়ে কি, তাহলে আমি বলবো সিনজো একাডেমি স্পিক টু উইন। দেখেন, ইউটিউবে আপনি কমিউনিকেশন স্কিল শেখার জন্য ছড়ানো ছিলেন অনেক কন্টেন্ট আর টিপস পাবেন, কিন্তু এই সফট স্কিলটা ওখান থেকে শেখার জিনিস না। এটার জন্য প্রপার একটা লার্নিং এনভায়রনমেন্ট লাগে। আর স্পিক টু উইন গতানুগতিক কোনো বোরিং রেকর্ডেড ক্লাস না। 2টা লাইভ মাস্টার ক্লাসে পাবলিক স্পিকিং শেখানো, প্র্যাকটিস করানো, এবং তারপর সার্টিফিকেটও দেওয়া হবে এখান থেকে। একটু ভেবে দেখুন, উইকেন্ডে বাইরে কোথাও খেতে গেলে বা একটা শার্ট প্যান্ট কিনতে গেলেও আমাদের 1000-1200 টাকা এমনি খরচ হয়ে যায়। অথচ এর থেকেও কম খরচে আপনি এমন একটা লাইফ স্কিল শিখছেন যা আপনার নেক্সট প্রমোশন, বিজনেস ডিল বা প্রেজেন্টেশনে আপনাকে অবশ্যই স্ট্যান্ড আউট করাবে। তাই কমিউনিকেশনের জন্য আর সাফার না করে ডেসক্রিপশন বা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে চাইলে এখনই এনরোল করে ফেলতে পারেন। আর কুপনের জায়গায় রাকিব10 এই কুপনটা দিলে 10% ডিসকাউন্ট অ্যাড হয়ে যাবে। সো বেশি কিছু না ভেবে জাস্ট মেক দ্য স্মার্টেস্ট ডিসিশন অফ ইউর লাইফ টুডে।
তো যাই হোক, লেটস ব্যাক টু দ্য কেস স্টাডি। তো ওই ভাড়া করা হিন্দি জানা ছেলেটা এবং আকিজ মিলে ব্যবসাটা খুব ভালোভাবেই চলতে থাকে, কিন্তু আপনারা জানেন বিজনেস গ্রাফ কখনো লিনিয়ার হয় না। অর্থাৎ আকিজের ব্যবসাটা যখন রমরমা, ঠিক তখনই আসে একটা বড় টুইস্ট। একদিন পুলিশ তাকে বিনা লাইসেন্সে দোকান চালানোর অভিযোগে গ্রেপ্তার করে, কিন্তু তিনি ভেঙে পড়েননি। তারপর পূর্ব পরিচিত এক পেশোয়ারি ব্যবসায়ীর সাথে তিনি চলে যান পেশোয়ারে। সেখানে প্রায় 2 বছর কাজ করে এক্সপেরিয়েন্স এবং নতুন পুঁজি নিয়ে দেশে ফিরেন, এবং ওখান থেকে তিনি দেশে ফেরার পরই আজকের গল্পের সবচেয়ে বড় মোড়টা আসে। চ্যাপ্টার 2, আকিজ বিড়ি, দ্য কর্নারস্টোন অফ আকিজ গ্রুপ। তো পেশোয়ার থেকে কিছু পুঁজি আর এক্সপিরিয়েন্স নিয়ে আকিজউদ্দিন ফিরে এলেন তার নিজ গ্রামে খুলনার ফুলতলায়। তখন তার বয়স প্রায় 19। বাড়িতে আসার কিছুদিন পরেই তার বাবা এবং তারপর তার মাকে হারান, এবং তারও কিছুদিন পরে সকিনা খাতুন নামে একজনকে বিয়ে করে নতুন অধ্যায় শুরু করেন তিনি। এবং এই সময় বেজোরডাঙ্গা স্টেশনের পাশে একটা ছোট মুদি দোকান পরিচালনা করেন। কিন্তু তার ওই মুদি দোকানটাকে একটা মার্কেট রিসার্চ হাবও বলা যায়। দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি তিনি বিড়িও বিক্রি করতেন। এই ডিরেক্ট কাস্টমার ইন্টারাকশন থেকেই তিনি বিড়ির বাজার এবং এর ম্যাসিভ ডিমান্ড খুব কাছ থেকে বুঝতে পারেন। তবে পুরোপুরি বিড়ি ব্যবসা শুরু করার আগে বিড়ি যে তার কাছে একটা নতুন জিনিস ছিল, বিষয়টা এমন না। তার বন্ধু নিতাই চন্দ্র দাসের বাবা বিধুভূষণ তখন বিধু বিড়ি তৈরি করতেন। বন্ধুর সাথে তামাক কিনতে খুলনা যাতায়াত করতে করতে আকিজ এই ব্যবসার খুঁটিনাটি সাপ্লাই চেইন বুঝে নেন। কিন্তু তিনি জাস্ট অন্যজনের দেখা দেখি সাধারণ কোনো বিড়ি বানাননি। তার তামাকের মান, কাঁচামাল এবং তৈরির প্রক্রিয়া নিয়ে তিনি বেশ ভালোই সচেতন ছিলেন। এবং তারপর 1952 সালে শুরু হয় আকিজ বিড়ির প্রোডাকশন। এখানে দেখেন, তার কোনো বড় ডিগ্রি ছিল না, বড় কোনো কম্পিটিটরদের সাথে ব্যবসা করার জন্য বুকিশ কোনো নলেজও ছিল না। তার স্ট্র্যাটেজি ছিল একদম সিম্পল এবং স্ট্রিট স্মার্ট। তিনি চোখের সামনে দেখতে পাচ্ছিলেন গ্রামের কৃষক, রিক্সাওয়ালা বা সাধারণ খেটে খাওয়া মানুষদের প্রতিদিনের অভ্যাসের জন্য সস্তা এবং মানসম্মত তেমন কোনো অপশন নেই। মানে মার্কেট লিডারদের নজর তখন এই বটম লাইন অফ দ্য পিরামিডে পড়েনি। তিনি বুঝলেন হাইলি কম্পিটিটিভ দামি জিনিস বেচে লাভ করার চেয়ে সাধারণ মানুষের কাছে 1 টাকার জিনিস বেচে কয়েক পয়সা লাভ করাটা তার পরিস্থিতি অনুযায়ী অনেক বেশি লজিক্যাল। তারপরে হাই ভলিউম লো মার্জিন মডেলে বিজনেস করা শুরু করেন তিনি। এবং ডিফারেন্সিয়েশনের জন্য তার বিড়িতে তিনি 1954 সাল থেকে লেভেল লাগানো শুরু করে আকিজ বিড়ি নামে। কিন্তু এরপরই আসে ব্যবসায়ের ইউনিভার্সাল ট্রুথ, মানে বিজনেস কখনো সোজা রাস্তায় চলে না। 1954 সালেই নেমে আসে তার জীবনে একটা ভয়াবহ বিপর্যয়। বেজেডাঙ্গায় তার বিড়ি এবং মুদির দোকানে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। চোখের সামনে দাউ দাউ করে পুড়ে ছাই হয়ে যায় তার তিল তিল করে জমানো সব পুঁজি। আর এই জিনিসটা তাকে একদম খাদের কোনায় ঠেলে দেয়, কারণ তার কাছে কোনো ব্যাকআপ ফান্ড ছিল না। কিন্তু তবুও এই ধ্বংসস্তূপ থেকে তিনি উঠে দাঁড়ালেন সম্পূর্ণ এক অন্য জিনিসের উপর ভিত্তি করে, তার সোশ্যাল ক্যাপিটাল এবং মার্কেট ট্রাস্ট। স্থানীয় মানুষ এবং গ্রামবাসীরা তার দোকান ঘর তৈরি করে দিলেন, সাথে ডিস্ট্রিবিউটর আর সাপ্লায়ারদের সাথে তার স্ট্রং রিলেশনের কারণে নতুন করে সবকিছু চালু হলো। আগুন তার ব্যবসাকে ছাই করে দিয়েছিল ঠিকই, কিন্তু সেই ছাই থেকে ফিনিক্স পাখির মতো আরো শক্তিশালী হয়ে ফিরে এলো আকিজের ব্যবসা। আর এবার শুধু মুদি দোকান বা বিড়ি নয়, ধান, পাট, চাল, ডাল, গুড়ের ব্যবসাতেও তিনি হাত বাড়ালেন। আর 1960 থেকে 62 সালের দিকে আকিজ বিড়ির ফ্যাক্টরিতে কর্মীর সংখ্যা 250 ছাড়িয়ে যায়। স্কেল আপ করার ফেজে তিনি এক অভাবনীয় এবং সাহসী সিদ্ধান্ত নেন। কিনে নেন ঢাকা টোবাকো ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড। তবে এটা কোনো রেডিমেড সাকসেসফুল কোম্পানি ছিল না, বরং নিজের রুট লেভেল ম্যানেজমেন্ট স্কিল দিয়ে এই ডুবন্ত জাহাজটাকে একটা হাইলি প্রফিটেবল ভেঞ্চারে রূপান্তর করেন আকিজউদ্দিন। আর এই টোবাকো বিজনেসটাই পরে আকিজ গ্রুপের সবচেয়ে বড় ক্যাশ কাউ বা সোনার ডিম পাড়া হাঁসে পরিণত হয়, এবং যেটার উপর ভর করে কয়েক দশক পর এমন একটা গেম চেঞ্জিং ডিল হয় যা তাদের কর্পোরেট গেমকে বদলে দেয়। আর এই পার্টটা থেকে আমাদের জন্য লার্নিং হলো, শুরুতেই বড় কোম্পানিগুলোর সাথে হেড টু হেড যুদ্ধে না গিয়ে এমন একটা নিশ চুজ করা যেটাতে ওই বড় কোম্পানিগুলো ঠিকভাবে ফোকাস করে না। কিন্তু আকিজ গ্রুপ কি শুধুই বিড়ি বা সিগারেটের গল্প? না, এর আগে এবং পরে আকিজ এমন অনেকগুলো সেক্টরে ডাইভার্সিফাই করেছিল যেগুলো যে কোনো বড় ইকোনমিক ঝড়েও তাদেরকে স্ট্রং ভাবে টিকে থাকতে সাহায্য করেছিল, কারণ তাদের ডাইভার্সিফিকেশনের পেছনের লজিকগুলো ছিল খুবই তীক্ষ্ণ। চ্যাপ্টার 3, দ্য র্যাপিড এক্সপেনশন অফ আকিজ গ্রুপ। টোবাকো বিজনেসে গ্রোথের পর আকিজউদ্দিন বুঝতে পারলেন শুধুমাত্র প্রোডাক্টের ভলিউম বাড়ানো যথেষ্ট না। 60-এর দশকের শেষ ভাগ থেকে শুরু করে 90 দশক পর্যন্ত আকিজ গ্রুপের এক্সপেনশন পলিসি কোনো র্যান্ডম পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন ছিল না, এটা ছিল ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড ইন্টিগ্রেশনের এক অসাধারণ মাস্টার ক্লাস। ঢাকা টোবাকো এবং আকিজ বিড়ির প্রোডাকশন যখন চরমে, তখন তারা লক্ষ্য করলেন যে তাদের প্যাকেজিং এবং লেভেলের জন্য থার্ড পার্টির উপর তাদেরকে রিলাই করতে হচ্ছে। আর এই নির্ভরতার মানে হলো সাপ্লাই চেনের একটা বড় অংশই অন্যজনের হাতে, যা যে কোনো সময় কস্ট বা কোয়ালিটির ক্ষেত্রে কলার কাটা হয়ে দাঁড়াতে পারে। তাই 1974 সালে তিনি শুরু করলেন আকিজ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। যে টাকাটা আগে তারা সাপ্লায়ারদেরকে প্রফিট মার্জিন হিসেবে দিচ্ছিলেন, সেটাই এখন নিজেদের প্রফিটে পরিণত হলো। কিন্তু ডাইভার্সিফিকেশনটা এখানেই শেষ হয়নি। প্রোডাক্ট রেডি হওয়ার পর সেগুলোকে ট্রান্সপোর্ট করার জন্য ট্রান্সপোর্ট কোম্পানিগুলোর রেড টেপিজম এবং অনিয়মিত শিডিউল তাদের সাপ্লাই চেইনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতেছিল। আর এই লজিস্টিক্যাল বটলনেক ভাঙতে 1980 সালে প্রতিষ্ঠিত হলো আকিজ ট্রান্সপোর্ট এজেন্সিস লিমিটেড। নিজেদের ট্রান্সপোর্টেশন থাকায় যে কোনো সময় মার্কেট ডিমান্ড অনুযায়ী প্রোডাক্ট মুভ করার ফ্লেক্সিবিলিটি তারা অর্জন করেছিল। তবে এই এক্সপেনশনের পথেও অনেক বাধা এসেছিল, কিন্তু নিজেদের পুরো
পুরো চেইনের উপর শক্ত গ্রিপ থাকার কারণে তারা ভালোভাবেই টিকে ছিল। শুধু টিকে থাকাই নয়, এই কোর ইনফ্রাস্ট্রাকচারের উপর ভর করে 1994 সালে তারা আকিজ জুট মিল এবং 1995 সালে আকিজ সিমেন্ট ও আকিজ টেক্সটাইলের মতো হেভি ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নেয়। একটি ব্যবসার ক্যাশফ্লো দিয়ে আরেকটি ব্যবসার ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করানো। এই স্ট্র্যাটেজি আকিজকে একটা আনস্টপেবল ইকোসিস্টেমে পরিণত করেছিল। কিন্তু বাইরের বাজারে সব ঝড় সামলালেও 2006 সালে আকিজউদ্দিনের মৃত্যুর পর বড় এবং শক্তিশালী একটা সাম্রাজ্যকে ঝুঁকিতে পড়তে হয়। চ্যাপ্টার 4, দ্য সাকসেশন ডিলেমা। 2006 সালে আকিজউদ্দিনের মৃত্যুর পর আকিজ গ্রুপের সামনে একটা বিশাল অশনি সংকেত দেখা দেয়। যে কোনো বড় ফ্যামিলি বিজনেসগুলোর একটা কমন সমস্যা হচ্ছে সাকসেশন প্ল্যানিং বা উত্তরাধিকার নির্বাচন। মানে এতগুলো আলাদা আলাদা ইন্ডাস্ট্রি এবং হাজার হাজার কর্মী, এগুলো কে চালাবে? আর এখানেই তৈরি হয় আইডিওলজিক্যাল সংঘাত। তবে আকিজ পরিবার এখানে একটা অত্যন্ত প্র্যাগমেটিক ডিসিশন নেয়। তারা পুরো গ্রুপটিকে আইনি লড়াই বা ইগোর গেঁড়া করে ধ্বংস হতে না দিয়ে 2020 সালে কর্পোরেট স্ট্রাকচার অনুযায়ী নিজেদের মধ্যে কোম্পানিগুলো ভাগ করে নেয়। জন্ম নেয় আকিজ গ্রুপ, আকিজ বশির গ্রুপ, আকিজ ভেঞ্চার, আকিজ রিসোর্সের মতো আলাদা আলাদা স্বাধীন উইং। বাইরে থেকে দেখতে এটা একটাই সাম্রাজ্য মনে হলেও স্ট্র্যাটেজিক দৃষ্টিকোণ থেকে এটা ছিল ডিসেন্ট্রালাইজেশন এবং রিস্ক ম্যানেজমেন্টের একটা মাস্টার স্ট্রোক। ভাইদের এই আলাদা হওয়াটা তাদেরকে দুর্বল করেনি, বরং প্রত্যেককে নিজেদের সেক্টরে আরো ফোকাসড করে তোলে। আর এই ফোকাসড অ্যাগ্রেশনের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় তাদের এফএমসিজি সেক্টরে, যখন তারা কোক, পেপসির মতো জায়ান্টদেরকে চ্যালেঞ্জ করে এই মার্কেটে এত বড় শেয়ার সিকিউর করে। চ্যাপ্টার 5, মডার্ন এজ অফ আকিজ গ্রুপ। ঘটনাটা শুরু হয় 2000 দশকে। তখন আকিজউদ্দিন জীবিত ছিলেন। তখনই তারা সিদ্ধান্ত নিলেন যে তারা ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে নামবেন। কোক আর পেপসির মতো বিলিয়ন ডলারের মাল্টিন্যাশনাল জায়ান্টদের সামনে নতুন একটা লোকাল কোল্ড ড্রিঙ্ক নামানো অনেকের কাছেই অদ্ভুত লাগলো। কিন্তু আকিজ গ্রুপ এখানে আবারও সরাসরি হেড টু হেড যুদ্ধে না গিয়ে তারা কালচারাল পেনিট্রেশন অ্যাপ্লাই করলো। তারা মোজো আর স্পিড লঞ্চ করলো 2006 সালের এপ্রিলে, ঠিক পয়লা বৈশাখের দিন। আর এটা কোনো কোইন্সিডেন্স ছিল না। কোক, পেপসিকে যখন গ্লোবাল বা ওয়েস্টার্ন ব্র্যান্ড হিসেবে দেখা হতো, আকিজ সেখানে মোজোকে একদম লোকাল এবং দেশি ব্র্যান্ড হিসেবে পজিশন করলো। আর তারপর আসলো তাদের মার্কেটিং মাস্টার ক্লাস। কোকা কোলার অ্যাডগুলো যেখানে অনেক বেশি পলিশড এবং কর্পোরেট ছিল, মোজো সেখানে নিয়ে আসলো অন্তরিজন, আসমানে পাখা মেলোয়ের মতো ক্যাচি ট্যাগলাইন। তারা সরাসরি ইউথ এবং লোকাল ট্রেডিশনকে টার্গেট করে এমন সব অ্যাড বানালো যেগুলো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়লো। আর ডিস্ট্রিবিউশন এবং ট্রেড প্রমোশনেও তারা এমন এমন কাজগুলো করলো যেগুলো হয়তো বা কোক বা পেপসি এই দেশে কল্পনাও করেনি। যেমন মোজো উদ্ভট অফার, যেখানে কোরবানি ঈদের আগে তারা বাংলাদেশে 3টি উট ঘুরিয়েছিল এবং লাকিদেরকে সেই উট উপহারও দিয়েছিল। আর এই ধরনের ম্যাসিভ এবং ক্রেজি লোকাল প্রমোশন রিটেলারদেরকে মোজো বিক্রিতে আরো আগ্রহী করে তোলে। পাশাপাশি ক্লেমন ও ফ্রুটিকা লঞ্চ করে এই দুই নিশেও ভালো পজিশন হোল্ড করে তারা। এছাড়াও কনজিউমার সাইকোলজি হ্যাক করার আসল মাস্টার ক্লাসটা ছিল রিসেন্ট সময় উই সাপোর্ট প্যালেস্টাইন ক্যাম্পেইনের মাধ্যমে। গ্লোবালি পশ্চিমা ব্র্যান্ড যখন বয়কটের ডাক চলছে, তখন মোজো ঘোষণা দেয় তাদের প্রতি বোতল বিক্রি থেকে 1 টাকা ফিলিস্তিনের ফান্ডে যাবে। এই ইমোশনাল ব্র্যান্ডিং কাস্টমারদের মাইন্ডে এমনভাবে হিট করে যে মোজোর মার্কেট শেয়ার 29 থেকে 1 লাফে 35%, তারপর 39% পৌঁছায় সে বছর। এছাড়াও 2001 সালে তারা লঞ্চ করে আকিজ পার্টিকেল বোর্ড। 2012 সালে বিল্ডিং ম্যাটেরিয়াল সেক্টরে ডমিনেট করতে লঞ্চ হয় আকিজ সিরামিক্স এবং তারা আকিজ মোটরসের মাধ্যমে ইলেকট্রিক ভেহিকল মার্কেটে ঢুকে নিজেদের ফিউচার সিকিউর করার কাজটাও করে নেয়। কিন্তু তারপরই 2018 সালে আসে তাদের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক মুভ। চ্যাপ্টার 6, দ্য বিগেস্ট স্ট্র্যাটেজিক মুভ, সেলিং দ্য ক্যাশ কাউ। যে কোনো বিশাল সাম্রাজ্যেরই একটা ফাউন্ডেশন থাকে, আর আকিজ গ্রুপের ক্ষেত্রে সেটা ছিল তাদের টোবাকো কোম্পানি। কিন্তু বিজনেস ওয়ার্ল্ডে একটা কঠিন রিয়েলিটি হলো, যেই প্রোডাক্ট আপনাকে আজকে শীর্ষে নিয়ে গেছে, কালকে হয়তোবা সেটাই আপনার সবচেয়ে বড় লায়াবিলিটিতে রূপান্তরিত হতে পারে। আর এসব ক্ষেত্রে অনেকে ইমোশনাল হয়ে তাদের প্রথম বিজনেসকে বিক্রি করতে চায় না, আর সময়ের সাথে সাথে এটা তাদের জন্য একটা সোনালী হাত করায় পরিণত হয়। কিন্তু আকিজ গ্রুপ এখানে ইমোশনকে পুরোপুরি সাইডে রেখে লজিক্যালি সিদ্ধান্ত নেয়। তবে এই জন্য তাদের এই এক্সিটটাকে কোনোভাবেই ডুবন্ত জাহাজ থেকে পালানো বলা যাবে না, বরং এটা ছিল বিশাল ক্যাশ ফ্লো জেনারেট করে অ্যাসেট রিঅ্যালোকেশনের একটা সহজ উপায়। মানে ওই ডিলটা থেকে পাওয়া এই হিউজ পরিমাণ ক্যাশ তারা নন টোবাকো এবং হাই গ্রোথ সেক্টরগুলোতে ফোকাস করে। অর্থাৎ এখানে তারা তাদের পাস্টের আবেগের শিকল ছিঁড়ে ফেলে নিজেদের স্ট্র্যাটেজিক ডিরেকশনটাকে রিডিফাইন করে। এবং বর্তমানে আকিজ গ্রুপ এবং এর প্রত্যেকটা কোম্পানি শুধু এক একটা বিজনেসই না, বরং বাংলাদেশের ইকোনমির অত্যন্ত বড় চালিকা শক্তি, যারাই এখন ফিউচার প্রুফ ইন্ডাস্ট্রিগুলোতে রাজত্ব চালাচ্ছে। চ্যাপ্টার 7, সাম কি লার্নিংস। এই পুরো কেস স্টাডি থেকে আমরা যদি কয়েকটা ডিসিশন আবার রিকল করার চেষ্টা করি, সেগুলো হবে: নাম্বার 1, ডোন্ট ডু এভরিথিং ইয়োরসেলফ। মানে ব্যবসা শুরু করার জন্য আপনার নিজের সবকিছু জানার দরকার নেই, আপনার নিজের সবকিছু করারও প্রয়োজন নাই। প্রয়োজনীয় কাজগুলোকে ভাগ করুন, তারপর প্রত্যেকটা কাজের জন্য স্কিল্ড লোকদেরকে নিয়োগ দিন। দ্যাটস ইট। নাম্বার ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। আপনার ব্যবসায় থার্ড পার্টির কারণে যেই জায়গাটাতে সমস্যা হচ্ছে, যদি আপনার ওইরকম অ্যাবিলিটি থাকে, তাহলে ওই জায়গাটাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসুন। নাম্বার 3, দ্য ব্লু ওশান এক্সপেনশন। জায়ান্ট কম্পিটিটরদের সাথে তাদের স্ট্রং জায়গায় খেলবেন না, এমন স্পেসিফিক মার্কেট নিশ খুঁজুন যেই জায়গাটা তারা ইগনোর করতেছে। নাম্বার 4, দ্য আর্ট অফ লেটিং গো। আপনার বিজনেসের সোনার ডিম পাড়া হাঁসটিও যদি ফিউচারে কোনো সমস্যার সৃষ্টি করতে পারে বলে আপনি প্রেডিক্ট করতে পারেন, তাহলে ইমোশনাল না হয়ে সঠিক ভ্যালুয়েশনে সেটা থেকে এক্সিট নিন। কারণ বিজনেস ইজ এ গেম অফ লজিক, নট ইমোশন।
তো আকিজ গ্রুপের কেস স্টাডিটা এই পর্যন্তই। আর গল্পটা আমাদেরকে শেখায় শূন্য থেকে একটা বিজনেসকে টপ লেভেল পর্যন্ত নিয়ে যেতে হলে দরকার হয় শুধু মার্কেটকে রিড করার ক্ষমতা, রিস্ক ম্যানেজমেন্ট এবং ডেয়ারিং এক্সিকিউশন স্কিল। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত কিপ ডিকোডিং, লার্ন ফ্রম দ্য লিডার্স অ্যান্ড বি ওয়ান অফ দ্যাম ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, জয়েন স্পিক টু ইন নাও। এবং আমাদের ফেসবুক পেজটাও ফলো করে রাখেন, কারণ বই গিভওয়ে উইনারের নাম ফেসবুকেই প্রকাশ করা হবে। সো ফলো রাকিব ডিকোডেড।